আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাংলাদেশ থেকে ইটালি পর্যন্ত আমার যে জার্নি পথটুকু ছিল, সেটুকু আমি কিভাবে এসেছি, সেই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, ভালো লাগবে। আমার দুটো বড় লাগেজ এবং একটি ব্যাকপ্যাক ছিল। এখানেই আমার সমস্ত ডকুমেন্ট, আমার প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয়েছে। আমার ফ্লাইট ছিল অক্টোবরের 29 তারিখ রাত 10টা 05-এ। তো আমরা 4টা 50-এর দিকেই বাসা থেকে বের হই এয়ারপোর্টের উদ্দেশ্যে। একটি মাইক্রোবাসে করে আমি এয়ারপোর্টের দিকে যাই। সেখানে আমার পরিবারের সকল সদস্য, আমার বাবা, মা, ছোট বোন এবং আমার ওয়াইফ ছিল আমার সাথে। আমার কাজিনরাও ছিল। তো আমরা এয়ারপোর্টের দিকে প্রায় 4-5 ঘন্টা আগেই রওনা দিই। কারণ ঢাকায় রাস্তায় জ্যাম থাকে এবং এয়ারপোর্টে বোর্ডিং পাস করতে প্রায় 3 ঘন্টা আগেই এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করা উত্তম। কারণ কোভিড সিচুয়েশনের কারণে সেখানে অনেক কিছু মেনটেন করতে হয়। বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়ানো এবং দীর্ঘ লাইন ছিল। তো সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রায় 3 ঘন্টা আগেই এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করার জন্য সবাই বলে থাকে। তো আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি। এয়ারপোর্টে এসে আমার সকল আত্মীয়স্বজন আমাকে সি অফ করতে এসেছিল। তাদের সাথে বিদায় নিই এবং এই মুহূর্তটা খুবই হৃদয় বিদারক। কারণ স্টাডি পারপাজের কারণে অনেক দিন আমাকে দেশের বাইরে থাকতে হবে। তো আমার বোর্ডিং পাস শেষ করে আমি আমার টিকিট হাতে পাই এবং আমার পরিবারকে শেষ মুহূর্তে বিদায় জানাতে আমি গেটের দিকে এগিয়ে যাচ্ছি। আমি এরপর ইমিগ্রেশন শেষ করে আমার গেটের দিকে যাচ্ছি। আর এখানে আরেকটা চেকিং হয়। এই চেকিং সম্পন্ন করে আমি ওয়েটিং রুমে এসে বসি। এরপর এখান থেকে আমাদের বিমানে ওঠানো হয়। টার্কিশ এয়ারলাইন্সের যে স্টাফ আছে তারা সহায়তা করে। দেখতে পাচ্ছেন আমি বিমানে অলরেডি উঠে পড়েছি এবং জানালা দিয়ে ঢাকার রাতের ভিউটা দেখানোর চেষ্টা করছি। তো আমার ফ্লাইট ছিল প্রায় দীর্ঘ 8 ঘন্টা পরে আমি তুরস্ক কামাল আতাতুর্ক এয়ারপোর্টে এসে পৌঁছাই। এবং বলে রাখা ভালো, তুরস্ক এয়ারপোর্টে আমার ট্রানজিট ছিল 4 ঘন্টা। আপনারাও যখন বিমানের টিকিট করবেন ট্রানজিটটা 4 ঘন্টারই করলে ভালো। কারণ এখানে অনেক সময় ফ্লাইট ডিলে হয়ে গেলে তুরস্কতে পৌঁছাতে সময় লাগে। তো পরবর্তী যে ফ্লাইট ছিল আমার বোলোনিয়াতে, সেক্ষেত্রে আমার পরবর্তী ফ্লাইট ধরতে খুবই সহজ হয়েছিল এবং আমি তুরস্ক এয়ারপোর্টটি ঘুরে ঘুরে দেখতে পেয়েছিলাম। আপনারাও যদি 4 ঘন্টা ট্রানজিট রাখেন সেক্ষেত্রে এয়ারপোর্টটি ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং অনেক সুন্দর শপিং মল এখানে আছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক বড় একটি এয়ারপোর্ট। আপনাদের পরবর্তী ফ্লাইটের যে বলোনিয়া বা ইটালি আসার যে ফ্লাইট থাকে সেই গেটটি খুঁজে পেতেও কিন্তু অনেক সময় লাগে। এবং আমরা প্রথমে জার্নি ছিল আমার এটি প্রথম জার্নি, তো সেক্ষেত্রে গেটটি খুঁজে পেতেও অনেক সময় লেগেছিল। এবং এখানে বড় বড় এলইডি স্ক্রিন আছে, সেখানে ফ্লাইট নম্বর দেখে আপনার গেট নাম্বার কত সেটি খুঁজে বের করতে হয়। এটি তুরস্ক কামাল আতাতুর্ক এয়ারপোর্টের একটি ভিউ। আমি তখন দোতলা ছিলাম, স্কেলেটর দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। খেয়াল করলে দেখতে পাবেন ডান পাশে B1B লেখা, এটি আসলে একটি গেট নাম্বার। এই গেট নাম্বার দিয়েও বিভিন্ন ফ্লাইট থাকে, আমার ছিল 8B। এখান থেকে দেখা যাচ্ছে তুরস্কের শপিং মলগুলোর ভিউ। অনেক দোকানপাট আছে এখানে। আমরা এখানে খাওয়া দাওয়া করেছিলাম আমি। আমার সাথে আরো দুজন বাংলাদেশি ভাই ছিলেন যাদের সাথে আমার তুরস্ক এয়ারপোর্টে দেখা হয়, তারাও ইটালি আসছিলেন। আপনারা চাইলে তুরস্ক এয়ারপোর্টের যে দোকানগুলো আছে সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন এবং সেক্ষেত্রে কোনো ট্যাক্স প্রদান করতে হবে না, সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। আমি পুরো মলটাই ঘুরে ঘুরে দেখছিলাম এবং সিকিউরিটির কারণে সব কিছু ভিডিও করতে পারিনি।
যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও করে রেখেছি, যাতে করে আমি পরবর্তীতে এগুলো আপনাদেরকে দেখাতে পারি। কারণ অনেকেই আমরা অনেক জার্নি করি, কিন্তু এই ভিডিওগুলো আমরা দেখতে পাই না। এই সময় ক্রিসমাসের পূর্বে ছিল বলে শপিং মলগুলো খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এখানে আমি যখন ঘোরাঘুরি করছিলাম, তো আপনারা কিন্তু আরেকটা ইনফরমেশন, সেটা হলো তুরস্ক এয়ারপোর্টে নামার পরে আমরা যোগাযোগ করতে পারি না, কিন্তু এখানে একটি সুযোগ দেয়া থাকে। আপনার পাসপোর্টের কপি আপনি স্ক্যান করে সেখান থেকে ফ্রি ওয়াইফাই নিতে পারবেন 1 ঘন্টার জন্য, এবং আপনি আপনার পরিবারের সকল সদস্যদেরকে ইনফর্ম করতে পারবেন যে আপনি ভালোভাবে তুরস্ক পৌঁছে গেছেন। আমি তুরস্ক থেকে বলোনিয়ার উদ্দেশ্যে, এখন আমার ফ্লাইট ছিল সকাল, আমার সময়টা ঠিক মনে নেই, তো বিমানে উঠে পড়েছি। তো এখান থেকে এখন আমার বিমানটি বলোনিয়ার উদ্দেশ্যে ছাড়ছে, রানওয়েতে আছে এখন, আপনারা দেখতে পাচ্ছেন। আর তুরস্ক এয়ারপোর্টটি অনেক বড় হওয়ার কারণে অনেক সুন্দর, আর অনেক সুন্দর ভিউ দেখা যায়। দেখতেই পাচ্ছেন আকাশে কি মনোরম পরিবেশ, এবং মেঘগুলোও খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন ঠিক আমরা রানওয়েতে আছি, বিমানটি এখন রানওয়েতে, কিছুক্ষণের মধ্যেই আমরা উড্ডয়ন করব। এবং এটা আমার প্রথম জার্নি ছিল বাংলাদেশ থেকে, যখন ফ্লাইট ছিল, যখন আমরা বিমান যাত্রা শুরু করি, তখন রাত হওয়ার কারণে আমি কোনো ভিউ রেকর্ড করতে পারিনি। কিন্তু দিনের বেলায় এইখানে এসে আমি যখন দেখতে পাচ্ছিলাম, আমার খুবই এক্সাইটেড লাগছিল। একে তো আমার এটি ছিল প্রথম জার্নি, আর এই রুটটিতে এখন দেখতে পাচ্ছেন যে কেমন একটা ভাইব্রেট করে। তো প্রায় 2.5 ঘন্টার মতো আমার সময় লেগেছিল বলোনি এসে পৌঁছাতে। তো সেই ক্ষেত্রে একদিকে ভয়ও কাজ করছিল, আবার আরেকদিকে ছিল প্রকৃতির এক মনোরম পরিবেশ দেখতে পাচ্ছিলাম, সেই কারণে এক্সাইটমেন্টও ছিল। দেখতে পাচ্ছেন এত সুন্দর আকাশের উপর থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি, এত সুন্দর মেঘগুলো তুলার মতো দেখা যাচ্ছিল। এবং তুরস্ক পার হয়ে যখন আমরা গ্রিসের উপর দিয়ে আসতেছিলাম, তখন দেখা যাচ্ছিল কিছু পাহাড় অনেক উপরে, এবং মেঘগুলো পাহাড়ের নিচ দিয়ে আছে, মনে হচ্ছে যেন তুলো দিয়ে পুরো আকাশটা ঢেকে গেছে, আমরা তার উপর দিয়ে যাচ্ছি। মানে ব্যাপারটা খুবই বিমোহিত করেছিল আমাকে। এরপরে আমি ইটালি নামার পরে, বলোনি এয়ারপোর্টে নামার পরে আমার বাবা শ্বশুর এসেছিলেন, তিনি গাড়ি নিয়ে রেডি হয়েছিলেন। আমি আসার পরে আমাকে রিসিভ করেন। এরপরে আমি বলোনিয়াতে সান জর্জো দি পিয়ানো এলাকায় আমার এক আঙ্কেলের বাসায় ছিলাম, মঞ্জুর আলম আঙ্কেল, উনি এখানে অনেক বেশ পরিচিত। তো ওনার বাসায় থেকে প্রথম দিকে কয়েকদিন ওনার ওখানে ছিলাম। তো জায়গাটা অনেক সুন্দর, আপনাদেরকে দেখতেই পাচ্ছেন। প্রথম যখন আমি ইটালিতে এসেছি, প্রথম দিন নেমেছি, নামার পরে এই জায়গাগুলো দেখেছি। এটি হলো সান জর্জো দি পিয়ানো এলাকা। তো এখানকার ভিলা বাড়িগুলো দেখতে খুবই মনোরম দৃশ্য, এবং রাস্তাঘাটগুলো এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আকাশটা মনে হয় যেন খুবই কাছে, একদম নীল আকাশ। কোনো বায়ু দূষণ বা এগুলো এই শহরে না থাকার কারণে আকাশটা এত সুন্দর দেখায়। আমরা চলে এসেছি আমাদের বাড়িতে, এখানে কয়েকদিন থাকতে হবে আমাকে। তো প্রথম দিন আসার পরে অনেক ক্লান্ত ছিলাম, দীর্ঘ জার্নি। এরপরে আমি কয়েকদিন প্রথম দিন রেস্ট করি, তারপরের দিন আমি বলোনিয়া সিটিটা দেখতে আমি আর বাবা বের হয়েছিলাম। বলোনিয়া সিটিতে যাব এবং সেখানে আমার ইউনিভার্সিটি এরিয়াটা দেখব। আমি এখন আছি আমাদের বলোনিয়া সিটির সান জর্জিও ডি পিয়ানো এলাকায়। বাসা থেকে হেঁটে আসতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগে সান জর্জো দি পিয়ানো এলাকার আপনার ট্রেন স্টেশনে। তো আমরা ট্রেনে করে বলোনিয়া সিটিতে যাব, সেখানে গিয়ে
আমি দেখাবো যে আমরা কিভাবে ট্রেনে করে যাই, এবং ট্রেনটি অনেক সুন্দর ছিল। এটি লোকাল ট্রেনও এখানে বেশ দ্রুতগামী হয়ে থাকে। প্রায় 25 কিলোমিটার দূরে, আমরা বলোনিয়া সিটি থেকে 25 কিলোমিটার দূরে ছিলাম। তো এটি হলো বলোনিয়া সেন্টার। ইতালিয়ানরা এই জায়গাটিকে দুয়ে তৈরি বলে। এখানে দুটো দেখতে পাচ্ছেন, দুটো টাওয়ার। এটি হলো বিজ্ঞানী মার্কনি যখন বেতারের ভাষণ দিয়েছিলেন, এই টাওয়ার থেকেই দিয়েছিলেন। আর এই পাশে একটি আপনারা একটি ব্যানার দেখতে পাচ্ছেন, প্যাট্রিক জ্যাকির ব্যানার। তিনি ইউনিভার্সিটি অফ বোলোনিয়ার একজন স্টুডেন্ট। তার বাসা, তিনি হলো মিশরীয় নাগরিক। তো তার মুক্তির জন্য বলোনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ যে আন্দোলন করছেন, তার একটি প্রতীকী রূপ এটি। প্রথম দিন এসে আমরা শহরটা ঘুরে দেখি, যতটুকু সম্ভব হয়েছে ঘুরে দেখেছি এবং ভিডিও করে রেখেছিলাম। আমরা এরপরে আমাদের ইউনিভার্সিটি, আমার ক্লাসরুম কোন জায়গায়, গুগল ম্যাপের সহায়তা নিয়ে আমি সেটি খুঁজতে বেরিয়ে যাই। এটি ছিল আমাদের ক্যাম্পাসের মধ্যে কয়েকটি ডিপার্টমেন্টের মাঝখানে যে রাস্তাগুলো আছে। আমার ডিপার্টমেন্ট খুঁজে পেতে আমার অনেক সময় লেগেছিল, যেহেতু প্রথম একদম নতুন একটি শহরে এসেছি। তো আমার ডিপার্টমেন্ট খুঁজে পাওয়াটা খুবই সহজসাধ্য ছিল না। আমি প্রায় 2 দিন পরে আমার ডিপার্টমেন্ট খুঁজে পাই। তো ভিডিওটি আমি করেছিলাম যাতে করে আমার প্রথম দিনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি সকল ধরনের স্টাডি ভিসার ক্ষেত্রে সহায়ক ভিডিও দিব, এবং আশা করি সেগুলো আপনাদের উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।